আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বিভাগ ক একে বলেছে একের আয়তে আছে সোশ্যাল কন্ট্রাক্ট, গ্রন্থটি রচনা করেছিলেন রুশো। 2 ক্যাপিটেশন ছিল উৎপাদন ভিত্তিক আয়কর। 3 আমি রাষ্ট্র, এ কথাটি বলেছিলেন চতুর্দশ লুই। 4 ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়েছিল 1792 খ্রিস্টাব্দের 28 জুলাই। 5 রোবসপিয়ার ছিলেন একজন জেকোবিন নেতা। 6 নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন ইংল্যান্ডের বিরুদ্ধে। 7 1805 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সংঘটিত ট্রাফালগারের নৌযুদ্ধে পরাজিত হয়েছিল ইংল্যান্ড। 8 দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন নেপোলিয়ন। 9 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন এবং রাজা ষষ্ঠ চার্লস ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন। রাজা ষষ্ঠ চার্লস ছিলেন স্পেনের রাজা। 10 নেপোলিয়নের মৃত্যু হয়েছিল 1821 খ্রিস্টাব্দের 5ই মে। বিভাগ খতে 2 এ আয়তে বলেছে ইন্টেন্ডেন্ট কারা। ফ্রান্সের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের ইন্টেন্ডেন্ট বলা হতো। 2 এ বলেছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন কে? দার্শনিক ভলতেয়ার। 3 এতে দিয়েছে থার্ড এস্টেট বলতে কি বোঝো? এটা নবভারতী প্রকাশন, জীবন মুখোপাধ্যায়ের বই থেকে এটা দিচ্ছি। এটা 2 নম্বরের আছে, আমাদের এখানে থার্ড এস্টেট কি শুধু 1 নম্বরে। লিখবে ফ্রান্সের সমাজে থার্ড এস্টেট ছিল মধ্যবিত্ত অধ্যাপক, লেখক, বৈজ্ঞানিক, চিকিৎসক, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক সহ দেশের সব সাধারণ মানুষ যারা ছিল অধিকারহীন এবং করভারে নিপীড়িত। 4 এ বলেছে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি প্রাপ্ত হয়েছিলেন? 1804 খ্রিস্টাব্দে। 5 টিলজিটের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ফ্রান্স ও রাশিয়া। 6 ফরাসি বিপ্লবের মূল 3টি আদর্শ কি কি ছিল? স্বাধীনতা, সাম্য আর মৈত্রী। বিভাগ গতে এগুলো হচ্ছে 2 নম্বরে। 3 এর আয়তে দিয়েছে ফিজিওক্র্যাটস কাদের বলা হতো? এটা ছায়া প্রকাশনী হচ্ছে জি কে পাহাড়ি এবং ডক্টর সুভাষ বিশ্বাসের বই, এখান থেকে দিচ্ছি। লিখবে অষ্টাদশ শতকে ফ্রান্সে একটি নতুন অর্থনীতিবিদ গোষ্ঠীর আবির্ভাব ঘটে যাদের বলা হতো ফিজিওক্র্যাট। এদের মতবাদে তাহলে কি লিখবে যে অষ্টাদশ শতকে ফ্রান্সে একটি নতুন অর্থনীতিবিদ গোষ্ঠীর আবির্ভাব ঘটে যাদের বলা হতো ফিজিওক্র্যাট। এই মতবাদের অন্যতম সমর্থক ছিলেন কুয়েনশনে, তুর্গে, মিরাবো, নেমুর, গুর্নে প্রমুখ। ফিজিওক্র্যাটরা শিল্প আর বাণিজ্যে সরকারি আধিপত্যের বিরোধিতা করেন এবং অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার দাবি জানান। 2 এতে বলেছে কিভাবে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। এই 2 এর পয়েন্টটা লিখবে যে সন্ত্রাসের শাসনের নেতা রোবসপিয়ার ক্রমে এতটাই নিষ্ঠুর হয়ে ওঠেন যে তার নির্দেশে তারই সতীর্থ হিবার্ট ও ড্যান্টনকেও হত্যা করা হয়। জেকোবিন দলে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে জেকোবিন দল রোবসপিয়ার এবং তার অনুগামীদের হত্যা করে। 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই সংঘটিত এই ঘটনা থার্মোডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। রোবসপিয়ার নিহত হলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। তিনি বলেছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন সমুদ্রের রানী ইংল্যান্ডকে পদানত করার উদ্দেশ্যে ইংল্যান্ডের অর্থনীতি পঙ্গু করার উদ্যোগ নেন। সেই জন্য তিনি যে ব্যবস্থা চালু করেন ইংল্যান্ডের বিরুদ্ধে তাকে বলা হয় মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এবং তা জোরপূর্বক কার্যকর করতে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে তাকে বলা হয় মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। তার সাথে এটা লিখে দেবে যে এই ব্যবস্থার দ্বারা ঘোষণা করেন যে ইউরোপের কোনো দেশ ইংল্যান্ড থেকে পণ্য সামগ্রী আমদানি করতে পারবে না এবং কোনো ব্রিটিশ জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না। তার সাথে লিখবে যে এবং এই ব্যবস্থা জোরপূর্বক কার্যকর করতে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন। এর ফলে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে নেপোলিয়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী জাগরণ দেখা দেয়। 4 দিয়েছে কোড নেপোলিয়নের গুরুত্ব কি ছিল? এই যে এই আইনবিধি মানে হচ্ছে এখানে এই যে কোড নেপোলিয়নের আইনবিধির যথেষ্ট গুরুত্ব ছিল। তাহলে 1 হচ্ছে আইন সংহিতার মূল নীতিগুলি তৎকালীন যুগের বিচারে অনেক অগ্রণী ছিল। 2 আইনগুলি পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশের আইনবিধিতে স্থান পায়। 3 আইন সংহিতা রচনায় কৃতিত্বের জন্য নেপোলিয়নকে অনেকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করেন। নেপোলিয়নের শাসনকে প্রজাকল্যাণকর হিসাবে অভিহিত করে ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে তার শাসন বর্তমান শতকের বিভিন্ন স্বৈরাচারী শাসনের তুলনায় বেশি মানবিক ছিল। ঐতিহাসিক লেফেভর এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক ফিশার বলেছেন এই আইনগুলি বিপ্লবে স্থায়ী বিজয়কে সুনিশ্চিত করে। 5 দিয়েছে পোড়ামাটি নীতি বলতে কি বোঝো?
পোড়ামাটি নীতি কি? পোড়ামাটি নীতি হলো এক ধরনের রণকৌশল। আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য ভাণ্ডারগুলি জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে। এই রণকৌশলকে পোড়ামাটি নীতি নামে পরিচিত। বিভাগ ঘতে আসি। বিভাগ ঘয়ে এগুলোর প্রত্যেকটা হচ্ছে 4 নম্বরের। 4-এর আয়তে দিয়েছে টিকা লেখো টেনিস কোর্টের শপথ। তো এটা আমি ছায়া প্রকাশনীর জিকে পাহাড়ি এবং সুভাষ বিশ্বাসের বইতে টেনিস কোর্টের শপথের উপরে যে পয়েন্ট দেয়া আছে সেটাই বলছি। এই যে টেনিস কোর্টের শপথ এক হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে ফ্রান্সের জাতীয় সভা বলে ঘোষণা করেন। এর ফলে ষোড়শ লুই আতঙ্কিত হয়ে জাতীয় সভার অধিবেশন বন্ধ করে দেয়। তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা 20 জুন 1789 খ্রিস্টাব্দে অধিবেশনের সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন যে সভাকক্ষ তালাবন্ধ অবস্থায় রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা মিরাবো ও আবেসিয়েসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে সমবেত হন এবং সেখানে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন। এই ঐতিহাসিক ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। 4-এ 2 নম্বর প্রশ্ন বলেছে বাস্তিল দুর্গের পতন এবং তার গুরুত্ব আলোচনা করো। বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের অন্যতম কেন্দ্র। এই দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দী করে রাখা হতো এবং অত্যাচার করা হতো। তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল। বাস্তিল দুর্গের পতনের কারণ: খাদ্যদ্রব্যের মূল্য হ্রাস ও মজুরি বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়ে ওঠা জনতাকে ছত্রভঙ্গ করার জন্য প্যারিস নগর কর্তৃপক্ষ তাদের উপর আক্রমণ চালায়। সেই সঙ্গে সম্রাট ষোড়শ লুইয়ের জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করার সংবাদে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। ফলে শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ বাধে। উন্মত্ত জনতা অধিক আগ্নেয়াস্ত্র সংগ্রহের জন্য স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে। বাস্তিল দুর্গ আক্রমণ ও ধ্বংস। প্যারিস শহরের উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে ধ্বংস করে দেয়। সমস্ত বন্দীরাও মুক্তি পায়। ফলাফল এটাই গুরুত্ব। পতনের ফলে এক হচ্ছে রাজা ষোড়শ লুইয়ের স্বৈরা শাসনের অবসান হয়। 2 হচ্ছে রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং এই সময় থেকে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়। 3 ফ্রান্সের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয় এবং অভিজাততন্ত্রের পতন আসন্ন হয়ে ওঠে। প্রায় 20,000 অভিজাত দেশত্যাগী হয়। 4 বাস্তিলের পতন কৃষক বিদ্রোহে ইন্ধন যোগায়, সামন্ততন্ত্রের পতনের পথ প্রস্তুত এবং পৌর বিপ্লবেরও সূচনা করে। ঐতিহাসিক গুডউইন বলেন বাস্তিলের পতনের মতো বিপ্লবের আর কোনো ঘটনার এত বহুমুখী আর সুদূরপ্রসারী ফলাফল ছিল না। তিনি দিয়েছে নেপোলিনীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সংক্ষেপে আলোচনা করো। এটা আমি আমার একটা পুরনো ছায়া প্রকাশনীর বই থেকে দিচ্ছি, তো তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে উত্তরটা লিখে নিতে পারো। নেপোলিয়নের এই যে আদর্শের সংঘাত হয় কেন? নেপোলিয়নের কার্যাবলীর মধ্যে ফরাসি বিপ্লবের সঙ্গে বিরোধিতা নানান বিষয়ে লক্ষ্য করা যায়, ফলে তার সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত হয়। প্রধান কারণ হচ্ছে এক হলো আজ্ঞাবহ কনসাল। ফরাসি বিপ্লবের প্রধান আদর্শ ছিল গণতন্ত্রের প্রতিষ্ঠা, কিন্তু এই গণতন্ত্রের প্রতি নেপোলিয়ন বিন্দুমাত্র শ্রদ্ধাশীল ছিলেন না। ফ্রান্সের কনসাল হন উনি 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর। কনসাল হয়ে তিনি দেশের সমস্ত ক্ষমতা নিজের অধিকারে আনেন। অন্য 2 জন কনসাল তার আজ্ঞাবহে পরিণত হয়। 2 হচ্ছে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের উচ্ছেদ হয়, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কনসাল হওয়ার পর নেপোলিয়ন ফরাসি বিপ্লবের আদর্শকে নষ্ট করে দিয়ে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। পুনরায় বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। 3 একনায়কতন্ত্র। নেপোলিয়ন ফ্রান্সে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি বাক স্বাধীনতা হরণ, বিনা বিচারে গ্রেপ্তার, সংবাদপত্রের স্বাধীনতা নষ্ট প্রভৃতি চালু করে ফ্রান্স থেকে বিপ্লবের আদর্শ সম্পূর্ণভাবে নষ্ট করে দেন। বিভাগ উন্নতে আসি। 5-এর দাগে 2টো প্রশ্নের একটা করতে হবে। আইতে বলেছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক কাঠামো কিরূপ ছিল আলোচনা করো। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের জনসাধারণ 3টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। প্রথম সম্প্রদায়, দ্বিতীয় আর তৃতীয় সম্প্রদায়।
প্রথম সম্প্রদায় যাজকরা ছিলেন প্রথম সম্প্রদায়ভুক্ত। ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 1% ছিলেন যাজক। এরা ভূমিকর, ধর্মকর, বিবাহকর, মৃত্যুকর প্রভৃতি আদায় করলেও সরকারকে স্বেচ্ছাকর ছাড়া অন্য কোনো কর দিতেন না। কর না দিলেও এরা রাষ্ট্রের সব রকম সুযোগ সুবিধা ভোগ করতেন। দ্বিতীয় সম্প্রদায় অভিজাতরা ছিলেন দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত। দেশের মোট জনসংখ্যার প্রায় 1.5% ছিল অভিজাত সম্প্রদায়ভুক্ত। ফ্রান্সের মোট জমির 20% ছিল এদের দখলে। এরা প্রজাদের কাছ থেকে বিভিন্ন কর আদায় করলেও সরকারকে কোনো কর দিতেন না। এরাও ছিলেন সুবিধাভোগী শ্রেণীর অন্তর্ভুক্ত। তৃতীয় সম্প্রদায় ফ্রান্সের মোট জনসংখ্যার 97%-এরও বেশি ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। এদের মধ্যে ছিলেন শিক্ষক, চাকুরিজীবী, ডাক্তার, অধ্যাপক, শ্রমিক, মালিক, মজুর প্রমুখ। এরা রাষ্ট্র থেকে কোনো সুযোগ সুবিধা পেতেন না, কিন্তু রাষ্ট্রকে বিভিন্ন প্রকার কর দিতে বাধ্য ছিলেন। আর্থিক শোষণ থেকে মুক্তি লাভের জন্য এরা 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে যোগ দিয়েছিলেন। 5-এ 2 নম্বর যেটা প্রশ্ন বলেছে যে নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন, এটা আমি জিকে পাহাড়ি আর ডক্টর শুভাশিস বিশ্বাসের ছায়া প্রকাশনের যে ইতিহাসের বই আছে আমি সেখান থেকে দিচ্ছি। নেপোলিয়নের ক্ষমতা লাভ। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যে প্রথমে নেপোলিয়ন বোনাপার্ট বা প্রথম নেপোলিয়ন 1769 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভূমধ্যসাগরের কোর্সিকা দ্বীপের অ্যাজাক্সিও নামক স্থানে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম লেটিজিয়া, বাবার নাম কার্লো বোনাপার্ট। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন বিশ্বের ইতিহাসের এক বর্ণময় চরিত্র। এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি নিজ প্রতিভা বলে ফ্রান্সের রাজসিংহাসন দখল করেছিলেন। 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন ফ্রান্সের একছত্র অধিপতি। সামরিক সাফল্য। নেপোলিয়ন ব্রিটানি এবং পারস্যের সামরিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ শেষ করে মাত্র 17 বছর বয়সে ফরাসি সেনাবাহিনীতে যোগ দেন। এর 3 বছর পর 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লব শুরু হলে তিনি বিপ্লবকে স্বাগত জানান। তিনি প্রথমে জ্যাকোবিন দলের সঙ্গে যুক্ত ছিলেন, পরে তিনি ফরাসি সেনাবাহিনীতে যোগ দিয়ে সামরিক ক্ষেত্রে বহু সাফল্য দেখান। এক হচ্ছে তিনি ইংরেজ বাহিনীর অবরোধ থেকে ফ্রান্সের তুলো বন্দর মুক্ত করেন। 1793-এ রাজতন্ত্রের সমর্থকদের আক্রমণ থেকে ফরাসি জাতীয় সভাকে রক্ষা করেন। 1795 খ্রিস্টাব্দে প্রভৃতি সামরিক সাফল্যের দ্বারা মেজর জেনারেল পদে উন্নীত হন। 2 হচ্ছে ন্যাশনাল কনভেনশনের শাসনকাল। 1795 খ্রিস্টাব্দে শেষ হওয়ার পর 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে ডাইরেক্টরি নামে এক ধরনের শাসন চালু হয়। এই সময় নেপোলিয়ন ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধরত ইংল্যান্ড, অস্ট্রিয়া এবং সার্ডিনিয়ার শক্তিজোটের আক্রমণ প্রতিহত করেন। 3 তিনি পোপের রাজ্য অস্ট্রিয়া আক্রমণ করে যথাক্রমে পোপকে টলেন্টিনো সন্ধি হয়েছিল 1797 খ্রিস্টাব্দে এবং অস্ট্রিয়াকে ক্যাম্পো ফার্মিওর সন্ধি 1797 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য করেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নীল নদের যুদ্ধ করেন 1798 খ্রিস্টাব্দে, পরাজিত হলেও পিরামিডের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দেই হয়, তাতে জয়লাভ করেন। এইভাবে ধারাবাহিক সামরিক সাফল্যের লাভে ফ্রান্সের নেপোলিয়নের জনপ্রিয়তা দারুণ বৃদ্ধি পায়। ক্ষমতা দখল। ডাইরেক্টরি শাসনকালে ফ্রান্সে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটলে জনগণ এই শাসনে বিরক্ত হয়ে ওঠে। এই সুযোগে নেপোলিয়ন সেনাবাহিনীর সহায়তা নিয়ে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান 1799 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর এবং ফ্রান্সে কনসুলেট নামে এক নতুন সংবিধান প্রবর্তন করেন। এক হচ্ছে কনসুলেটের সংবিধান অনুসারে ফ্রান্সের চূড়ান্ত ক্ষমতার অধিকারী প্রথম কনসাল নেপোলিয়ন আর তার 2 জন সহকারী কনসালের হাতে দেশের শাসনভার প্রদান করা হয়। এর ফলে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ শুরু হয়। তাহলে নেপোলিয়নের যুগ হচ্ছে 1799 থেকে 1815 পর্যন্ত। নেপোলিয়ন প্রথমে কনসাল পদে 10 বছরের জন্য নিযুক্ত হন। 1802 খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে তিনি আজীবন কনসাল পদে থাকার বিষয়টি পাকা করেন। 2 হচ্ছে 1804 খ্রিস্টাব্দে তিনি ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন। ফলে ফরাসি বিপ্লবের মাধ্যমে বংশানুক্রমিক রাজতন্ত্রের পতন ঘটলেও নেপোলিয়ন ফ্রান্সে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।